আসসালামু আলাইকুম। শুরু করছে নতুন একটি উপন্যাস অবাধ্য পেছাটান। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। পর্ব সংখ্যা 1। বউ, আমার বউ কোথায়? তুর্যের আকস্মিক তর্জন গর্জনে কম্পিত হলো সুবিশাল চৌধুরী বাড়ি। ছেলের প্রায় 7 বছর পরে দেশে ফেরার আনন্দে এতক্ষণ যে জলসা বসেছিল মুহূর্তে ভাটা পড়ল তাতে। তুর্য চেঁচিয়ে উঠল আবারও, অত্যন্ত ক্রোধের সাথে বলল, আমার বউ চলে গেছে মানে কি? কোথায় গেছে সে? তুর্যের হঠাৎ এহেন আচরণে বাকরুদ্ধ চৌধুরী পরিবার, যে বউকে মানে না আর কখনো মানবে না বলে দেশ ছেড়েছিল তুর্য, আজ এত বছর পরে দেশে ফিরে ঘরে প্রবেশের পূর্ববর্তী মুহূর্তেই বউয়ের খোঁজ করছে। উপস্থিত সবাই হতবাক হয়ে পড়েছে যেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনায়। তুর্যকে ঠিক কি উত্তর দিবে বুঝে উঠতে পারছে না কেউই। তবে ছেলেটার এই তর্জন গর্জন খুব একটা প্রভাব ফেলতে পারল না তার মা তাহমিনা বেগমের উপরে। তিনি এগিয়ে এলেন ছেলের পানে, কপাল কুঁচকে শোধালেন, কিসের বউ? কার বউ? তুর্য যেন অবাক না হয়ে পারল না। কার বউ মানে কি? তুর্য কপাল টান টান করে জবাব দিল, অবশ্যই আমার বউ। সেটাই তো, তোমার বউটা এলো কোথা থেকে? তুর্য কপাল কুঁচকাল, থমথমে কণ্ঠে বলল, মা, মজা করো না তো, আমার বউকে বের করে আনো। তাহমিনা বেগম তাতে দাঁত চাপলেন, তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কোনো বউ নেই। মানে কি মা? আমার স্পষ্ট মনে আছে, আজ থেকে 7 বছর আগে বিয়ে হয়েছিল আমার। সেই অনুপাতে আমার এখন ছোটখাটো মুরগির বাচ্চার মতো একটা বউ থাকার কথা। সেই বউ কোথায় আমার? সে বিয়ে তুমি তখন মানোনি, তাই তো কবুল বলার পর মুহূর্তে বউয়ের মুখ না দেখেই বিয়ের আসর ছেড়েছিলে, আর তারপর দেশ। তুর্যের মুখখানায় খানিকটা অস্থিরতা প্রকাশ পেল, তবে কণ্ঠের স্বাভাবিকতা বজায় রেখে বলল, তাই বলে তো আর বিয়েটা মিথ্যে হয়ে যাবে না। বিয়ে যখন করেছিলাম তখন সে আমার বউ। তাছাড়া তখন বিয়ে মানিনি, এখন মানছি। আমার বউকে আমার কাছে ফেরত দাও। তখন যেহেতু মানোনি, এখনো মানার দরকার নেই। ধরে নাও তোমার বিয়ে হয়নি। বিস্ময়ে তুর্যের চোয়াল ঝুলে পড়ল। একজন বিবাহিত পুরুষকে তার মা কি সুন্দর অবল্যে বলল, ধরে নাও বিয়ে হয়নি। এ কেমন কথা? তুর্য গম্ভীর কণ্ঠে বলল, পারবো না, বউ লাগবে আমার। এত বছর তো লাগেনি, এখন কি কারণে বউ লাগবে? তুর্য চোখ ছোট ছোট করে তাকালো মায়ের পানে, নির্লিপ্ত কণ্ঠে বলল, তোমাকে আপুর যে কাজে লাগে, আমারও আমার বউকে এখন সেই কাজেই লাগবে। ছেলের এমন লাগামহীন কথার দাপটে পাশেই সোফায় বসা থাকা মোজাম্মেল চৌধুরী কেসে উঠলেন খুব খুব করে। ছেলেটা তার ছোটবেলা থেকে নির্লজ্জ, লাগামহীন, জেদি এবং রক্তটা ধাঁচের। তাই তো ছেলেটাকে বেঁধে ফেলতে ওই বয়সে বিয়ে করিয়েছিলেন। কিন্তু হলো কি, হিতে বিপরীত। এখন তো আবার ওই ছেলে এত বছর বিদেশে কাটিয়েছে, নিশ্চয় নির্লজ্জতায় উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তাহমিনা বেগম, শক্ত কণ্ঠে বললেন, আমরা তোমাকে পৃথের সাথে বিয়ে দিয়েছিলাম ওদের পরিবারের সাথে আমাদের সম্পর্কটা মজবুত করার উদ্দেশ্যে। তুমি ভালোভাবেই জানো, ওর মা আর আমি সেই ছোটবেলা থেকে খুবই ভালো বান্ধবী ছিলাম। খুব ইচ্ছে ছিল ওর সাথে সম্পর্কটা দৃঢ় করার, নয়তো একজন 20 বছরের তরতাজা যুবকের সাথে মাত্র 10 বছরের একটা বাচ্চা মেয়ের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু তুমি বিয়েটা মানতে পারলে না, ভয় দেখিয়ে কবুল বলানোর পর মুহূর্তে বিয়ের আসর ত্যাগ করলে, বাচ্চা মেয়েটার মুখটা পর্যন্ত দেখলে না। এইটুকু বলে থামলেন তাহমিনা বেগম, আবার বললেন, বিয়ের আসর ছাড়ার আগে একটা মুহূর্তের জন্য ভাবলে না তোমার এমন পদক্ষেপে ওই বাচ্চা মেয়ের উপর কি নেমে আসবে? আমাদের সমাজ মোটেই ভালো নয়, তারা বিবাহের পর স্বামীর ছেড়ে যাওয়া স্ত্রীকে মোটেই ভালোভাবে দেখে না। হয়তো পৃথা ছোট ছিল, তবে ওর উপরেও তোমার পদক্ষেপের আঁচ আসতে শুরু করেছিল। মেয়েটা বাইরে বের হতে পারতো না, কেউ খেলতে নিত না, মানুষ তিরস্কার করত। ধীরে ধীরে শুধুমাত্র তোমার কারণে ওদের সাথে আমাদের সম্পর্কের অবনতি হয়, আর ওর পরিবার চায়নি ওর ওপর এই ঘটনার বিশাল কোনো আঁচ আসুক। ভুল বলো আর অন্যায় বলো, আমাদের বড়দের ছিল, ওই ছোট্ট মেয়েটার তো ছিল না। এমনকি তখনও ও বিয়ের মানেটাও ততটা বুঝে উঠতে পারেনি। মেয়েটা ছোট ছিল, তাই ওর সাথে ঘটা কঠিন বিষয়গুলো বোঝার আগেই ওরা এলাকা ছাড়লো। তোমার বিদেশে পাড়ি দেওয়ার 6 মাসের মাথায় ওরাও অন্যত্র চলে গেল। মায়ের সব কথা শুনে একটু নরম হলো তুর্য, শান্ত কণ্ঠে বলল, কোথায় গেছে ওরা? আমাদের জন্য এলাকা ছেড়েছে, নিশ্চয়ই আমাদের বলে যাবে না কোথায় গেছে। থামলেন তাহমিনা বেগম,
আবার বললেন, দেখো, ভুল যা করেছি আমরা বড়রা, এখানে তোমারও কোনো দোষ নেই। তুমি তখন বলেছিলে বিয়েটা তুমি করতে চাও না, কিন্তু আমরা শুনিনি, জোর করেছি। আমরা আমাদের ভুলের জন্য অনুতপ্ত এবং তোমার কথাই মেনে নিয়েছি। গোপনে বিয়ে হয়েছিল, আবার গোপনে এই বিয়েটা দুই পরিবারই ভেঙে দিয়েছে এক প্রকার। শুধু বাকি রয়েছে তালাকটা। তা পৃথার বাবা বলেছেন মেয়ে প্রাপ্তবয়স্ক হলে নিজ দায়িত্বে তালাক নিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আর ঝামেলা করো না। যে বিয়ে তুমি কখনোই মানোনি সেই বিয়ে নিয়ে চোটপাট দেখিও না। তালাক শব্দটা কর্ণে পৌঁছাতেই বুকটা ছ্যাদ করে উঠল তুর্যর। যে বউয়ের জন্য এতকাল অপেক্ষা করেছে, এতকাল ছটফটিয়ে মরেছে, সেই বউকে কিনা তালাক দিবে? অসম্ভব। তবে নিজের চিন্তার মধ্যভাগে ছেলেটির মাথায় হুট করে আরেকটা চিন্তা হানা দিল। পিট করে সে তাকালো মায়ের পানে, সন্ধিহান সুরে বলল, আচ্ছা, তুমি আবার কোনোভাবে আমার থেকে পৃথাকে লুকিয়ে রাখোনি তো মা? তুর্যের এহেন কথায় প্যাঁচায় বিরক্ত হলেন তাহমিনা বেগম। এত কিছু বুঝিয়ে বলার পরও ছেলে কেমন উদ্ভট প্রশ্ন করছে। তিনি তো এতকাল জানতেন ছেলে কোনোদিন এই বিয়ে মানবে না, তাই তো বিদেশ গিয়ে ঘাপটি মেরে রয়েছিল। তাহলে পৃথাকে লুকিয়ে রেখে তার কি লাভ? ছেলের কথার উত্তর দিলেন না তাহমিনা বেগম। কপাল কুঁচকে বিরক্তিকর ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। তুর্য মায়ের থেকে চোখ ঘুরালো, গম্ভীর কণ্ঠে বলল, আরস। তুর্যের এমন ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠে কেঁপে উঠল আরস। ছেলেটা তুর্যের অ্যাসিস্ট্যান্ট। আজ প্রায় 2 বছর ধরে আরস রয়েছে তুর্যের সাথে। এর মধ্যে সহস্রবার তুর্যকে রেগে যেতে দেখেছে সে, কিন্তু এতটা চোটপাট করতে দেখেনি। আরস কম্পিত কণ্ঠে বলল, জি স্যার। আমার বউকে খুঁজে বের কর। আরস মাথা চুলকালো, আমতা আমতা করে বলল, আমি তো ম্যামকে চিনি না স্যার, যদি একটু বিস্তারিত বলতেন। আরসের কথায় বিরক্ত হলো তুর্য, কপালে ভাঁজ ফেলে বলল, আমার বইয়ের নাম পৃথা, পৃথা ইসলাম। আর তার। থামলো তুর্য, মায়ের দিকে তাকিয়ে বলল, আমার বইয়ের রাজাকার বাপটার নাম যেন কি মা? জানি না। তুর্যর মুখশ্রী গম্ভীর রূপ ধারণ করল। মায়ের দিকে থেকে চোখ ঘুরিয়ে এসে তাকালো বাবার পানে। ছেলের দৃষ্টি নিজের উপর পড়ার সাথে সাথে অন্যদিকে ফিরলেন মোজাম্মেল চৌধুরী। তুর্য ভ্রু কুচকানো। বাবার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে তাকালো মেজো চাচা আব্বাস চৌধুরী আর ছোট চাচা আনিক চৌধুরীর পানে। তারাও দ্রুত চোখ ঘুরিয়ে তাকালো অন্যদিকে। এরপর আবারও দৃষ্টি ঘোরালো চাচি আর ঘরের ভাইবোনদের উপর। দৃষ্টি নিক্ষেপ করার আগেই দেখলো সব হাওয়া। দাঁতে দাঁত চাপলো তুর্য কাটমাট করে বলল, এই এরা এরা আমার পরিবার? মোটেই না, এরা এক একটা বিশ্বাসঘাতকের গুডাউন, ঘসিটি বেগমের শিষ্য। এরা সবাই মিলে ষড়যন্ত্র করে আমার বউকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার মুরগির বাচ্চার মতো বউটাকে তার রাজাকার বাপের হাতে তুলে দিয়ে আমাকে বউ ছাড়া করেছে। সব কটাকে আমি দেখে নিব, সব বিশ্বাসঘাতকের দল। এইটুকু বলে থামলো তুর্য, আদেশে সুরে বলল, যত দ্রুত সম্ভব আমার বউকে খুঁজে বের কর আরস, নয়তো তোকে আমি পচা নর্দমায় গোসল করাবো। কথাটা বলে ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিজ কক্ষের দিকে এগিয়ে গেল তুর্য। আরস বেচারা পড়ল মহাবিপদে। এখন সে কিভাবে তুর্যের বউকে খুঁজে বের করবে? এত বড় বাংলাদেশে শুধু নাম দিয়ে কাউকে খুঁজে বের করা যায়? কি এক যন্ত্রণা! তুর্য ধূপধাপ পা ফেলে নিজের কক্ষে এলো। ক্রোধে শরীর জ্বলছে, ভীষণ সাথে অন্তরও পুড়ছে। ঠিক কতটা আশা নিয়ে সে ফিরে এসেছিল দেশে। ভেবেছিল ছোট্ট বউটাকে আপন করে নিবে এবার, কিন্তু না, সে বউটাই তো নেই তার। পরিবারের লোকেরা খুব তো তাকে জোর করে বিয়ে দিতে পেরেছিল তখন, তেমনি জোর করে বউটাকে রেখে দিতে পারেনি। চারিদিকে শুধু বিশ্বাসঘাতকতা আর বিশ্বাসঘাতক। তুর্য ক্রোধে জর্জরিত হয়ে এদিক ওদিক তাকালো। হঠাৎ একটা লাগাজের পানে চোখ আটকে গেল তার। গোলাপি রঙের ছোটখাটো একটা লাগেজটার পানে তাকিয়ে তুর্য দৃষ্টি কিছুটা নরম হলো। ধীর পায়ে সে এগিয়ে গেল সেদিকে। এই লাগেজটা তুর্য তার বউয়ের জন্য এনেছিল। এই যে গোলাপি রংটা, একদম পছন্দ নয় তুর্যের, দেখলে কেমন গা গোলায়। অথচ নিজের শক্তপুক্ত পুরুষালী গভীর সত্তা ভেঙে এক প্রকার চোখ নাক বন্ধ করে দোকান থেকে সে এই রঙের একটি লাগেজেই বাছাই করে নিচ্ছে। ছোটবেলা থেকে নিজ ব্যক্তিত্ববোধ বরাবরই নারী সঙ্গ এড়িয়ে চলেছে ছেলেটা। সেই কারণবশত নারীদের পছন্দ অপছন্দ সম্পর্কে খুব একটা জ্ঞান নেই তুর্যর।
তবে সে খুব করে চেয়েছিল তার তরফ থেকে দেওয়ার প্রথম উপহারটা যেন পছন্দ হয় তার মাত্র 17 বছরের বাচ্চা বউয়ের। তাই তো দোকানে গিয়ে সে দোকানিকে শুনিয়েছিল, মেয়েরা কোন রংটা বেশি পছন্দ করে। দোকানি দারুণ কণ্ঠে জবাব দিলেন, গোলাপি। তুর্য আর ডানে বামে তাকায়নি। নিজের অপছন্দের কথা চিন্তা করেছিল তার কিশোরী বউয়ের পছন্দের কথা। ব্যাস, কিনে নিয়েছে এই গোলাপি রঙের লাগেজটা। পুরো লাগেজ ভরেছে অসংখ্য চকলেট, ছোট ছোট পুতুল, চুলের ব্যান্ড, হাতের ব্রেসলেট, কানের দুল, আরও মেলি সামগ্রীতে। ভেবেছিল এই এত বছর পরে বাড়িতে ফিরে প্রথমেই মুখ দর্শন করবে বউয়ের। খুব যত্নে তার মান ভাঙাবে। মেয়েটাও হয়তো এত বছরে জমে অনেক অভিযোগের ঝুলি নিয়ে বসবে তার সম্মুখে। তুর্য সে অভিযোগগুলো ভীষণ মন দিয়ে শুনবে, আদুরে ভঙ্গিতে বউকে বুকে আগলে নিবে। অথচ এটা কি হলো? বাড়ি ফিরে দেখলো তার বউই নেই। তার বিশ্বাসঘাতক পরিবারটা তার ছোট্ট বউটাকে ধরে রাখতে পারেনি। তুর্য বসে পড়ল বউয়ের জন্য আনা গোলাপি রঙের লাগেজটার পাশে। লাগেজে হাত বুলাতে বুলাতে ব্যস্ত হলো পুরনো স্মৃতিচারণে। আজ থেকে 7 বছর আগে তখন তুর্যর বয়স মাত্র 20 বছর। সদ্য তরতাজা এক যুবক সে, শরীরে টকবকে রক্তের দাপট। কেবলই অনার্স প্রথম বর্ষ থেকে 3য় বর্ষে উন্নতি হয়েছিল। ধীরে ধীরে জড়িয়ে পড়েছিল রাজনীতি নামক বেড়াজালে। সারাদিন এদিক ওদিক ছুটোছুটি থাকতো দলের সাথে। ছোটখাটো এক নাতাও হয়ে উঠেছিল। তেমনি একদিন কলেজ শেষে বন্ধু বান্ধবদের সাথে এক সমাবেশে উপস্থিত থাকাকালে মুফাজ্জল চৌধুরীর কল করে বাড়িতে আসার তাগিদ দিল। প্রথমে সভা ছেড়ে তুর্য বাড়িতে আসার রাজি না হলেও বাবার জোরাজুরিতে শেষে রাজি হয়েছিল। মাত্র 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরেও এলো। বাড়ি ফিরতেই বাবা জানালো তার বিয়ে। তাও কার সাথে? তার মায়ের বান্ধবীর মাত্র 10 বছরের মেয়ের সাথে। 5ম শ্রেণীতে পড়ে মাত্র। মেয়েটাকে সে দেখেছে। বাড়ি কাছাকাছি হওয়ায় মেয়েটা প্রায়ই থাকতো এ বাড়িতে। ছোটখাটো চঞ্চলদেহী এক মেয়েটা দৌড়ে বেড়াতো পুরো বাড়িময়। তবে কখনো অতটা ভালোভাবে খেয়াল করে দেখা হয়নি। আর আজ কিনা তার সাথে বিয়ে, হাঁটুর বয়সী এক মেয়ের সাথে, যার সাথে তার বয়সের পার্থক্য প্রায় 10 বছরের। আচমকা এমন সংবাদে হতবুদ্ধি সম্পন্ন হয়ে পড়েছিল তুর্য। কয়েক মিনিট কেটেছিল তার ঘোরের মধ্যে। ঘোর কাটতেই বাবা মাকে চিৎকার করে বলেছিল, এই বিয়ে আমি করব না। কিন্তু কেউ শুনেনি তার কথা। এক প্রকার ধরে বেঁধে বসিয়েছিল বিয়ের পিঁড়িতে। তখনও তুর্য চ্যাত ধরে বসেছিল কবুল বলবে না। কিন্তু মোফাজ্জল চৌধুরী ত্যায্য করার ভয় দেখিয়ে শেষ পর্যন্ত কবুল বলিয়েই ছেড়েছিল। সেও নিজের ক্রোধ আর জেদের বসে কবুল বলার পর মুহূর্তেই বউয়ের মুখ না দেখে বিয়ের আসর ছেড়েছিল। যাওয়ার আগে অত্যন্ত ক্রোধের সাথে বলে গিয়েছিল, বিয়ে করতে বলেছ, বিয়ে করেছি। এর বেশি আমার থেকে আর কিছু আশা করবে না। আমি না এই বিয়ে মানি আর না কখনো মানব। বিয়ের আসরের সাথে সাথে তুর্য সেদিন বাড়িও ছেড়েছিল, উঠেছিল হোস্টেলে। বাবা মা বাড়ির সবাই অনেক চেষ্টা করেও বাড়িতে ফেরাতে পারেনি ছেলেকে। ওই ক্রোধের বসেই মাত্র তার 1 মাসের মাথায় দেশও ছেড়েছিল সে। ধীরে ধীরে ক্রোধ কমল। অবচেতন মন বারবার জানান দিল তার বিয়ের কথা। হোক জোর করে বিয়ে, কিন্তু বিয়েটা তো তার হয়েছে। তবে বয়সের পার্থক্যের কথা ভেবে তুর্য দমাতে চেয়েছিল নিজের ভিতরকার চেতনাকে। পারেনি সে। দিন দিন কেমন ওই ছোট্ট মেয়েটার প্রতি অনুভূতি প্রখর রূপ ধারণ করতে শুরু করলো। অদৃশ্য এক পিছুটান অনুভব করলো তার ফেলে আসা বউয়ের প্রতি। এই বুঝি পবিত্র সম্পর্কের টান, এই বুঝি ওই কবুল বলার মাহাত্ম্য। তুর্য প্রাণপণ চেষ্টা করেছিল নিজেকে দমাতে। ছোট্ট মেয়েটার থেকে মন সরাতে ঝুঁকতে চেয়েছিল অন্য নারীর প্রতিও, কিন্তু সে পারেনি। কোনো মেয়ের পানে পুরোপুরিভাবে তাকাতে গেলেই ভেতর থেকে বাধা দিত কেউ একজন। স্বপ্নে এসে একটা ছোট্টখাটো মেয়ে শাসিয়ে বলে যেত, আমি ব্যতীত একদম অন্য কোনো মেয়ের পানে তাকাবেন না, তাকালে গলা টিপে মেরে দেবো একদম। ধীরে ধীরে সময় গড়ালো আরো। তুর্য অবাধ্য এক পিছুটানে আটকে গেল বাজে ভাবে। একটা সময় বুঝলো সে নিজের অজান্তে ভালোবেসে ফেলেছে তার বাচ্চা বউকে। অদেখা নামানা বউটা ডাকাতের ন্যায় গ্রাস করে নিয়েছে তুর্যর হৃদয়কে। দিনে দিনে বউয়ের জন্য অস্থিরতা বাড়ল। বারবার সে ফিরে আসতে চেয়েছিল দেশে, কিন্তু সে পথ সে নিজেই বন্ধ করেছে। পড়াশোনা না করে দেশে ফেরা সম্ভব ছিল না। দিনের পর দিন ছটফটিয়ে মরেছে। একটাবার বউয়ের মুখটা দেখার জন্য হৃদয় উতলা হয়ে উঠেছিল ভীষণভাবে। বারবার কথা বলতে ইচ্ছে হচ্ছিল বউয়ের সাথে, একটাবার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে হচ্ছিল। তবে চক্ষু লজ্জায় কাউকে সে কথা বলতে পারেনি।
যেভাবে বউ মানবে না বলে দেশ ছেড়েছিল, তাতে কারো কাছে বউয়ের কথা জিজ্ঞেস করতেও লজ্জা হচ্ছিল। আর বাড়ির লোকও কখনো যেচে তার বউয়ের কথা বলেনি তাকে। তবে তুর্য ভেবেছিল তাকে যেভাবে জোর করে বিয়ে করেছিল, তেমনভাবেই তার পরিবার বউটাকেও জোর করে রাখবে। কিন্তু রাখেনি, বিশ্বাসঘাতকতা করেছে তার সাথে। এক রাজাকারের পাল্লায় পড়ে ঘোষটি বেগমের ন্যায় আচরণ করেছে। কোনো রকমের পড়াশোনার 5 বছর শেষ করেই অবশ্য দেশে ফিরতে চেয়েছিল তুর্য, কিন্তু মোজাম্মেল চৌধুরী ব্যবসার কাজে আটকে দিল আবারও। শেষে সব কাজের অবসান ঘটিয়ে দেশে ফিরল প্রায় 7 বছর পর। আর ততদিনে সে বউ ছাড়া। এই কি এক যন্ত্রণার ব্যাপার। ভোরের আলো ফুটেছে, নীল সুন্দর আকাশটাকে গ্রাস করে নিয়েছে উজ্জ্বল এক সূর্য। প্রতিদিনের তুলনায় আজ যেন সে একটু বেশি দীপ্তি ছড়াচ্ছে। নিজের কক্ষ থেকে একদম তৈরি হয়ে বেরিয়ে এলো তুর্য। ফর্সা শরীরে জড়িয়েছে কালো প্যান্ট আর সাদা শার্ট, কাঁধে ঝুলছে একখানা কালো কোট। এর মধ্যে দেখতে দেখতে প্রায় দিন 5 মতো কেটে গিয়েছে। তুর্য প্রায় প্রাণপণ এই কদিন চেষ্টা করেছে নিজের বউকে খুঁজে পাওয়ার। বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়ে চাপ সৃষ্টি করে এখনো অবধি এইটুকু জানতে পেরেছে যে তার রাজাকার শ্বশুরটার নাম পলাশ শিকদার আর শাশুড়ির নাম সুফিয়া বেগম, আর তারা রাজশাহীতে রয়েছে। কিন্তু তারা এখন রাজশাহীর ঠিক কোন স্থানে আছে সে খবর জানে না কেউই। তাছাড়া তারা এখান থেকে চলে গিয়েছে অনেক বছর, তাই এখানকার কারোর সাথে তাদের যোগাযোগও নেই তেমন। ধূপধাপ পা ফেলে তুর্য এসে বসলো খাবার টেবিলে, কাঁধের কোটটা ঝুলিয়ে রাখলো চেয়ারের সাথে। ইতিমধ্যে তুর্যের মা, বাবা, ছোট ভাই তৌফিক, তারেক এবং চাচা চাচিরা খেতে বসে পড়েছে টেবিলে। তুর্য নিজের প্লেটে খাবার নিতে নিতে বলল, মা, আমার বউটা কেমন ছিল? জানি না। তাহমিনা বেগমের কাট কাট কণ্ঠের জবাব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল তুর্যর। এই কয়দিন ধরে বউয়ের একটা ছবি চেয়েছিল, তার মা তাকে দিতে পারেনি। এখন অন্তত এইটুকু তো বলবে তার বউকে দেখতে কেমন। না, তাও বলতে চাইছে না। কপালে ভাঁজ ফেলে তুর্য তাকালো নিজের বাবার পানে। সন্দিহান সুরে প্রশ্ন করল, আব্বু, তোমার শ্বশুর বাড়ির লোকজনেদের সাথে কি ঘুষিটি বেগমের কোনো সম্পর্ক ছিল? মানে পূর্বপুরুষ? থামলো তুর্য, আবার বলল, সরি, ওইটা পূর্বপুরুষ হবে না, পূর্ব নারী হবে। ঘসিটি বেগম কি তাদের পূর্ব নারীদের মধ্যে কেউ একজন ছিল? ছেলের কথায় কিছুটা অবাক হলেন মোজাম্মেল চৌধুরী। তার শ্বশুর বাড়ির সাথে আবার ঘসিটি বেগমের সম্পর্ক কেন থাকবে? অবাক কণ্ঠে মুফাজ্জল চৌধুরী শুধলেন, কেন? নয়তো তোমার বউ এই ঘসিটি বেগমের মতো আচার আচরণগুলো কোথা থেকে পেয়েছে বলো তো? তাহমিনা বেগম কটমট করে তাকালেন ছেলের পানে। এই ছেলের জন্য কিনা সে রাত দিন এক করে কেটেছেন। বারবার অনুতপ্ত হয়েছেন এটা ভেবে যে তার জন্য ছেলের জীবন নষ্ট হয়েছে। সে যদি গুণাক্ষরের টের পেতেন তার ছেলেটা দিনে দিনে বিদেশের মাটিতে এমন বজ্জাত পয়দা হয়েছে, তাহলে দেশে আসতে বারণ করে দিতেন। অবশ্যই কল করে বলে দিতেন, তোমার বাবা দেশে ফেরার দরকার নেই, তুমি ওই দেশের মাটিতেই ঘাঁটি গাড়ো। তবে তাহমিনা বেগম মুখে বললেন না কিছুই। এ ছেলের সাথে কথা বলা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। এর রন্ধ্রে রন্ধ্রে এখন মিশে আছে বজ্জাতি আর নির্লজ্জতা। এরপর আর খাবার টেবিলে কথা হলো না তেমন, চুপচাপ হয়ে গেল সবাই। তুর্যও খেয়ে দিয়ে বেরিয়ে পড়ল। আজ রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবে সে। পুরো রাজশাহী চষে ফেলবে, তবুও তার বউকে চাই চাই। ব্যস্ত সড়কে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, আবার খানিক পরপর ধীর গতিতে চলে উঠছে গাড়িগুলো। সময়টাও দুপুর গড়িয়ে প্রায় বিকেলের দিকে ঠেকেছে। তুর্যরা কেবলই রাজশাহীর মধ্যে ঢুকেছে। ছোটখাটো একটা জ্যামে পড়ে আছে তাদের গাড়িটা। আরও সামনের ড্রাইভিং সিটে বসে আছে, আর পেছনের সিটে বসে ল্যাপটপে নিজের কিছু কাজ সারছিল তুর্য। আরশ গাড়ির জানালা গলিয়ে তাকালো সম্মুখ পানে, দেখলো জ্যাম ছেড়েছে, তবে তাদের সামনের গাড়িটা চলছে না। ছেলেটা এদিক ওদিক পর্যবেক্ষণ করে দেখলো সামনের গাড়ির পাশে ফাঁকা আছে, চাইলেই ওভারটেক করা যায়। বাংলাদেশি রাস্তায় এই ওভারটেক আর কি, সাধারণ একটা ব্যাপার। আরশ গাড়ি স্টার্ট করলো। সম্মুখের গাড়িটা ওভারটেক করে উঠতেই হুট করেই কেউ একজন এসে পড়লো গাড়ির সম্মুখে। হকচকিয়ে উঠল আরশ, দ্রুত ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় বেজায় বিরক্ত হলো তুর্য। হাতের ল্যাপটপটা পড়ে যেতে যেতে ধরে ফেলল। কপালে ভাঁজ ফেলে উদ্যত হলো কিছু শক্ত কথা বলতে, তবে সম্মুখ ভাগের অবস্থা অবলোকনে আর কিছু বলল না। বিরক্তি ভঙ্গিতে আবারও দৃষ্টি নিক্ষেপ করলো ল্যাপটপে। আরশ হন্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হলো।
দেখলো কলেজের পোশাকে একটা মেয়ে বসে আছে গাড়ির সম্মুখে। বসে বসে কিছু একটা নিয়ে টানাটানি করছে ভীষণ ভাবে। আরস এগিয়ে গেল তার পানে, অপরাধীর ন্যায় বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। মেয়েটা চোখ তুলে তাকালো আরসের পানে। গোলগাল চেহারার দরুন এক কন্যা সে। গোলগাল চেহারার দারুণ এক কন্যা সে। উজ্জ্বল শ্যামবর্ণা মুখশ্রীতে ক্রোধ স্পষ্ট। আরসের কণ্ঠ শুনে যেন খেপে গেল আরো। মুহূর্তেই অগ্নিমূর্তি ধারণ করলো। গলা থেকে কিছু একটা খুলে উঠে দাঁড়ালো। ঝাঁঝালো কণ্ঠে বলল, কিসের দুঃখিত? দেখে শুনে গাড়ি চালাতে পারে না? দেখেছেন আপনার জন্য আমার কত বড় ক্ষতি হলো? হাতটা ছুলে গেছে। কলেজ কারটাও আপনার গাড়ির নিচে পিষে ইন্তেকাল করেছে। আরস পূর্ণ দৃষ্টিতে তাকালো মেয়েটার পানে। সত্যি কুনুয়ের কাছ থেকে ছুলে গেছে মেয়েটার। লাল রক্তেরও আবির্ভাব দেখা যাচ্ছে। আসল দোষটা আরসেরই। সে দেখেছে তার সম্মুখে গাড়িটা দাঁড় করানো। তখনই বুঝে যাওয়া উচিত ছিল সামনে কোনো ঘাবলা আছে, নয়তো ঝানজট ছাড়াতেও গাড়িটা এগোচ্ছে না কেন। কিন্তু সে তো তা করেনি। উল্টো দুর্নীতি করে পাশ থেকে একটু ফাঁকা জায়গা দেখে গাড়ির সামনে তুলে দিয়েছে। অনুতপ্ত হলো ছেলেটা। আমতা আমতা করে বলল, দুঃখিত। কিসের দুঃখিত? আপনার দুঃখিত ধুয়ে ধুয়ে কি আমি পানি খাবো? কত বড় সাহস! সামনে গাড়ি দাঁড় করানো দেখেও পিছন থেকে গাড়ির সামনে ঠেলে দিয়েছেন আপনি। ধমকালো মেয়েটা। আবারও ঝাঁঝালো কণ্ঠে বলল, এই এই আপনাকে গাড়ি চালানোর লাইসেন্স কে দিয়েছে? আমি আপনার গাড়ি চালানোর লাইসেন্সই কেড়ে নিব এক্ষুনি, বেয়াদব ড্রাইভার। আরস কাচুমাচু মুখ করল। হয়তো আবারও একবার দুঃখিত বলতে চাইল। তবে সে মুখ খোলার আগেই গাড়ির ভিতর থেকে বেরিয়ে এলো ভারী এক কণ্ঠস্বর। তুর্য ল্যাপটপে দৃষ্টি রেখে গম্ভীর কণ্ঠে বলল, কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে ডাকে আরস। তুর্যের কথায় আরো ফুঁসে উঠল মেয়েটা। গাড়ির খোলা জানালা গলিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো তুর্যের পানে। দাঁতের দাঁত চেপে উদ্যত হলো কিছু শক্ত কথা বলার জন্য। তবে সেই সুযোগ আর হয়ে উঠল না। সামনের বাস থেকে ডাক পড়ল তার আগেই। বাসের জানালা থেকে অন্য আরেকটা মেয়ে হাত বাড়িয়ে বলল, এই সেমরি, গাড়ি ছেড়ে দিচ্ছে, তাড়াতাড়ি আয়। মেয়েটা আর কথা বাড়ালো না। তীব্র সুচালো দৃষ্টিতে শেষ একবার সে তাকালো তুর্য এবং আরুষের পানে। যেন দৃষ্টি দিয়েই বুঝে গেল, তোদের আমি দেখে নেব, সাহস থাকলে আমার সামনে পড়িস আবার। এইটুকু মেয়ের এমন ধারালো দৃষ্টিতে প্রথমে আরুষ ভরকে গেল, পরক্ষণে নিজেকে সামনে নিল। মেয়েটা দৌড়ে চলে গেল বাসের পানে। আরো স্বস্তির নিঃশ্বাস ফেলে গাড়ির দিকে যেতেই চোখ পড়ল চাকার নিচে পড়া কলেজ কার্ডটার দিকে। ছেলেটা একটু ঝুঁকে কৌতূহলবশত হাতে তুলল কলেজ কার্ডটা। কার্ডের উপরাংশের অংশটা নষ্ট হয়ে গেছে। ছবি বা কলেজের নাম বোঝা যাচ্ছে না তেমন। তবে মেয়েটার নাম পরিচয় এখনো স্পষ্ট। আরস পড়ল মেয়েটার নাম পরিচয়। চমকে উঠল সাথে সাথে। হাত পায়ে কাঁপন ধরল। এটা কি সত্যি নাকি ভুল দেখছে? আরস আবারও পড়ল কার্ডে থাকা মেয়েটার নাম পরিচয়। ঘাড় বাঁকিয়ে একবার তাকালো তুর্যের পানে। তার কি এখনই তুর্যকে কিছু বলা উচিত, নাকি চেপে যাওয়া উচিত? কিন্তু পরে যদি তুর্য কিছু জানতে পারে, নির্ঘাত তাকে কুচি কুচি করে কাটবে। এলোমেলো পা ফেলে তুর্যের পানে এগিয়ে গেল আরস। এদিক ওদিক নজর ঘুরিয়ে ডাকল, স্যার। তুর্য ল্যাপটপের কিবোর্ডে হাত চালাতে চালাতে বলল, গাড়ি ছাড়বি নাকি আমি এই মাঝ রাস্তায় অন্য ড্রাইভারের খোঁজ লাগাবো? আরস ঢুক গেল, আমতা আমতা করে বলল, স্যার, একটু আগের মেয়েটা। কি হয়েছে? মেয়েটা তার কলেজ কার্ডটা ফেলে গেছে। তুর্য বিরক্ত হলো বেজায়। ছেলেটা মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে কি মেয়ে করে হেঁটেই মরছে। কণ্ঠে বেশ বিরক্তি নিয়ে তুর্য বলল, তো? কলেজ কার্ড অনুযায়ী মেয়েটার নাম পৃথা ইসলাম, বাবার নাম পলাশ শিকদার, মায়ের নাম সুফিয়া বেগম। ল্যাপটপের কিবোর্ডে হাত থেমে গেল তুর্যর। তড়িৎ গতিতে এসে ফিরে তাকালো আরসের পানে। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না ছেলেটা। অবিশ্বাস্য কণ্ঠে বলল, কি বললি তুই? আবার বলতো। আরস আরেকবার উল্টে পাল্টে দেখলো কলেজ কার্ডটা। অতঃপর আবার বলল, স্যার, এই মেয়েটাই সম্ভবত আপনার মুরগির বাচ্চার মতো বউ ছিল। কার্ডের জন্ম তারিখ অনুসারে এই মেয়েটার বয়স 17। তুর্য নিজের কোল থেকে ল্যাপটপটা পাশে রাখলো দ্রুত। হুড়মুড়িয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। ব্যস্ত ভঙ্গিতে আশেপাশে দৃষ্টি নিক্ষেপ করলো। অস্থির কণ্ঠে শুধালো, কোথায় আমার বউ, কোথায়? আরস হাত দিয়ে সম্মুখের দিকে একটা চলন্ত বাস দেখিয়ে দিল। মিনমিনিয়ে বলল, আপনার বউ ওই বাসে চলে গেছে স্যার।
তুর্য তাকালো বাসের পানে, কপাল কুঁচকে বলল, তাহলে তুই এখানে এখনো দাঁড়িয়ে আছিস কেন আহমক? তাড়াতাড়ি বাসটার পিছনে। আরস ব্যস্ত পেয়ে গাড়িতে উঠে বসলো। তুর্য উঠে বসতেই গাড়ি স্টার্ট দিল, ছুটে চলল বাসটার পিছু পিছু। কিন্তু হায়, ভাগ্য বুঝি এবারেও সহায় হলো না। কিছুটা দূরে গিয়ে আবার জ্যামে পড়ে বাসটা হারিয়ে ফেলল তুর্য আর আরস। হতাশ হলো তুর্য, গাড়ির সিটের সাথে গা এলিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলল, একবার দেখা পাই আমার বেয়াদব বউটার, আগে 2-4টা থাপ্পড় মেরে নেব, তারপর আদর ভালোবাসা। জ্বালিয়ে মারছে শুধু আমায়। আরস চুপ রইল, উত্তর দিল না কোনো। কিঞ্চিত সময় পর আবার নিজেই মুখ খুলল তুর্য, হতাশ কণ্ঠে বলল, আমি বউকে খুঁজে মরছি, আর বউটা আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে। এবার মুখ খুলল আরস, মিনমিনিয়ে কণ্ঠে বলল, কিন্তু স্যার, আপনার বউ তো জানে না আপনি তাকে খুঁজছেন। তেতে উঠল তুর্য, দাঁতে দাঁত চেপে বলল, কেন জানবে না? মাত্র 10 বছর বয়সে আমার মতো একটা দামড়া ছেলেকে বিয়ে করে জামাই জুটিয়ে ফেলতে পারলো, অথচ তার জামাই যে তাকে খুঁজতে পারে তা জানা নেই। লাতা বউ আমার। ফুসফুস করে কয়েকটা নিঃশ্বাস ছাড়ল তুর্য, চোখ বন্ধ করে নিল সিটের সাথে মাথা এলিয়ে। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই কিছু একটা ভেবে ধপ করে চোখ দুটো খুলল আবারও, সোজা হয়ে বসে বলল, আমার বউ কি আমাদের গাড়ির সামনে পড়ে কোনো ব্যথা পেয়েছে? আরস আমতা আমতা শুরু করলো। এখন যদি সে বলে দেয় যে মেয়েটার হাত চলে গেছে, তাহলে কেমন রিয়েক্ট করবে তুর্য? নিশ্চয়ই তাকে এই মাঝ রাস্তায় গাড়ি থেকে ঠেলে ফেলে দিবে। আর যদি না বলে বা মিথ্যা বলে, তবে পরে জানতে পারলে ঘাড় থেকে মাথা আলাদা করে দিবে। সে হিসেবে সত্যিটা বলাই বাঞ্ছনীয়। আরস সময় নিল একটু, অতঃপর তুতলিয়ে বলল, হাতের কোণেটা একটু ছুলে গেছে, রক্ত বেরিয়েছিল। তুর্যের বুকটা ছ্যাদ করে উঠল যেন। এতদিন পর বউটাকে যাওয়া একটু খুঁজে পেয়েছিল, তাও বউটা তার তরফ থেকে আঘাত নিয়ে গেল। মুহূর্তে যেতে গেল তুর্য, খ্যাপাটে কণ্ঠে বলল, তুই দেখে শুনে গাড়ি চালাবি না আহমক? আজ তোর জন্য আমার মুরগির বাচ্চার মতো বউটা আঘাত পেল, তোর গাড়ি চালানোর লাইসেন্স আমি কেড়ে নেব বেয়াদব। এই, তোকে গাড়ি চালানোর লাইসেন্স দিয়েছে কে বলতো? আরস পড়ল মহা ফেসাদে। যেমন স্বামী তেমন তার স্ত্রী, দুজনেরই নজর তার নিষ্পাপ লাইসেন্সের উপর। তাই এই লাইসেন্স তো তুর্যই তাকে এনে দিয়েছিল। আরস ঘাড় বাঁকিয়ে তাকালো তুর্যর পানে, কিছুটা ঠান্ডা কণ্ঠে বলল, লাইসেন্স তো দিয়েছে সরকার, তবে এই লাইসেন্স করার পেছনে টাকা ঢেলেছেন আপনি। আরসের কথায় থতমত খেয়ে গেল তুর্য, আমতা আমতা করে বলল, বেটা বদমাইশ, চোখ কোথায় রেখে গাড়ি চালাস? বাসা সারার আগে বউকে পিষে দিয়ে আমাকে বিধবা করার পায়তারা করছিলি, মির্জাফরের বংশধর কোথাকার। রাতের পরে দিনের দেখা মিলেছে। সকালে সূর্যটা ধীর গতিতে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে। সকাল হতেই তুর্য নেমে পড়েছে তার বউয়ের খোঁজে। কাল এখানে আসতে আসতেই বিকাল গড়িয়েছিল। তারপর আবার হোটেল ঠিক করে হোটেলে উঠেছে, তাই আর গতকাল খোঁজাখুঁজির সুযোগ পায়নি। তাছাড়া যেহেতু রাজশাহীর এই এলাকাতেই মেয়েটার দেখা মিলেছে এবং কলেজ কার্ড পেয়েছে, তার মানে মেয়েটা এই এলাকাতেই থাকবে এবং এই এলাকারই কোনো কলেজে পড়বে। তুর্য 2টা কলেজ খুঁজে ফেলেছে ইতিমধ্যে, কিন্তু বউয়ের দেখা পায়নি এখনো। তুর্য বুঝে আসে না শহরের বুকে একটা এলাকাতে এত কলেজের কি প্রয়োজন। একটা কলেজ হলেই তো পারত। এখনো আশেপাশে 2-3টা কলেজ আছে, এই 2-3টায় খুঁজে না পেলে আবার নতুন করে খোঁজ লাগাতে হবে বউয়ের। ছেলেটার ভাবনার মধ্যেই তারা এসে থামলো একটা মহিলা কলেজের সম্মুখে। আরস আর তুর্য একসাথে নামলো গাড়ি থেকে। গেট পর্যন্ত যেতেই হঠাৎ পকেটে প্রবল ঝুমকার তুলে বেজে উঠল তুর্যের মুঠোফোনটা। ছেলেটা পকেট ঘেটে মোবাইলটা বের করলো, মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আরসকে বলল, তুই গিয়ে খোঁজ নে, আমি কথা বলে আসছি। পৃথা হন্তদন্ত হয়ে ছুটে আসছিল কলেজের পানে। ঘুম থেকে উঠতে উঠতেই আজ দেরি হয়ে গেছে। কাল হাতের ব্যথায় রাতে ঘুমাতে পারেনি একটুও, শেষ রাতে একটু ঘুমিয়ে পড়েছিল। ফলস্বরূপ উঠতে উঠতে দেরি হয়েছে সকালে, আর কলেজেও আসতে দেরি। পৃথা হাত উঁচিয়ে হাত ঘুরে দেখল, ক্লাসের বাকি আর মাত্র 5 মিনিট। দ্রুত পা চালালো মেয়েটা। হন্তদন্ত হয়ে কলেজে ঢুকতে গিয়ে বাধা পেল। কারো শক্তপোক্ত বক্ষের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ল নিচে। গতকালের আঘাতপ্রাপ্ত স্থানে আবারও আঘাত পেল। চোখ মুখ কুঁচকে কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলল মেয়েটা।
ব্যথার স্থানে আবারও ব্যথা পেয়ে চোখ জোড়া টলমল হলো। মাথা তুলে সম্মুখের দিকে তাকাতেই আবিষ্কার করলো অতীব মাত্রার এক সুদর্শন যুবককে। কানে মোবাইল নিয়ে বেশ গম্ভীরভাবে কথা বলছে কারো সাথে। এদিকে তার হাতের মতো দেহের সাথে ধাক্কা খেয়ে এক রমণীর যে নাজেহাল অবস্থায় মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে, সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই যুবকের। পৃথার রাগ লাগলো। ডাগর ডাগর নয়নে সে তাকালো সুদর্শন যুবকের পানে। কালো প্যান্টের উপরে শুভ্র রঙা একখানা শার্ট জড়িয়েছে যুবক। গলার কাছে একখানা কালো চশমা ঝুলন্ত। পৃথা তাকালো লোকটার মুখ পানে। একটু বেশি ফর্সা মনে হচ্ছে, কেমন ইংরেজদের মতো। ফর্সাকালে আবার গাঢ় চাপদারির স্থান। কিঞ্চিত মাত্রায় বড় চুলগুলো পেছনের দিকে ঠেলে রাখা। পৃথার ভ্রু কুঁচকে এলো। লোকটাকে কোথায় যেন দেখেছে মনে হচ্ছে। হ্যাঁ, এ তো গতকালের সেই লোক, যে লোকের গাড়ির সাথে ধাক্কা লেগেছিল পৃথার। লোকটা টাকার গরমও দেখিয়েছিল বেশ। ভাগ্যিস এই লোককে দেখে ক্রাশ খেতে খেতে বেঁচে গেছে, নয়তো এমন একটা ব্রিটিশ লোকের উপরে ক্রাশ খেয়ে জীবনটা বরবাদ হয়ে যেত। মানুষ সুদর্শন হলে যে তার মন সুন্দর হয় না, এই লোক তার জলজান্ত প্রমাণ। নাক মুখ কুঁচকে নিচে থেকে উঠে দাঁড়ালো পৃথা। তার কানের কাছে বেজে উঠল তুর্যের বলা গতকালের সেই কথাটা। কিছু টাকা ধরিয়ে দিয়ে বিদায় করে এটাকে। কথাটা মনে পড়তে ক্রোধে ফুসফুস করে উঠল পৃথা। সে কি ভিক্ষুক নাকি যে টাকা দিয়ে বিদায় করবে? নাকি টাকার জন্য ষড়যন্ত্র করে লাফিয়ে গিয়ে তার গাড়ির সম্মুখে পড়েছিল? উল্টো তারা দুর্নীতি করে ট্রাফিক নিয়ম ভেঙে গাড়ি সামনে তুলে দিয়ে জখম করেছিল তাকে। টাকার বিষয়টা বেশ অপমানে লেগেছে পৃথার। এমনি মেয়েটা বড্ড শান্ত নম্র, কিন্তু এই টাকার অপমানটা মেনে নিতে একদম ইচ্ছুক নয় সে। অবশ্য টাকার কথাটা না বললে মেয়েটা এতটাও রাখত না। গতকাল আর আজকের রাগ নিয়েই তুর্যের পানে অগ্নিদৃষ্টিতে তাকালো মেয়েটা। কণ্ঠে ক্রোধ এঁটে বলল, এই বড় লোকের অহংকারী ছেলে, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন কেন? তুর্য ভ্রু কুচকালো মেয়েটার কথায়। মোবাইলে থাকা ব্যক্তিকে বলল, পরে কথা বলছি। কলটা কাটলো তুর্য। আশেপাশে তাকিয়ে বলল, জি, আমাকে বলছো? আপনাকে ছাড়া তো এখানে আর কাউকে দেখছি না, আর ধাক্কাটাও আপনার হাতের মতো দেহের সাথে লেগেছে আমার। তুর্যের চোখ বড় বড় হলো। নিচের দেহের পানে তাকালো সে। যথেষ্ট সুঠাম দেহের অধিকারী তুর্য, আর এই মেয়ে কিনা তাকে বলছে হাতের মতো দেহ। তুর্য দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, তুমি কি বললে আমাকে? আমার হাতের মতো দেহ? নিশ্চয় চোখ নষ্ট তোমার, চোখের ডাক্তার দেখাও অতি দ্রুত। থামলো তুর্য, আবার বলল, আমি তোমাকে ধাক্কা মেরে ফেলে দেইনি, বরং তুমি তোমার ওই পাটখাটির মতো দেহ নিয়ে মাছের মতো আমার উপরে উড়ে এসে পড়েছিলে। আমি আমি আবার আমার দেহের উপরে কোনো মশা মাছি সহ্য করতে পারি না, তাই টোকা মেরে ফেলে দিয়েছি। পৃথা ফুঁসে উঠল, দাঁতে দাঁত চেপে বলল, এই এই কি বলেন আপনি? আমি পাটকাঠির মতো? মোটেই না, আমি একদম ঠিক আছি, ব্রিটিশ লোক একটা। তুর্য কটমট করে তাকালো পৃথার পানে, অত্যন্ত ক্রোধের সাথে বলল, কি বললে তুমি? আমি ব্রিটিশ লোক? দেখতে শুনতে তো ব্রিটিশদের মতো, অবশ্য মনটাও ব্রিটিশগিরিতে ভরপুর। মুখ সামলে কথা বলো বেয়াদব মেয়ে। তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? মুখ বাঁকালো পৃথা, ভেঙচি কেটে বলল, জানি তো। 1947 সালে ব্রিটিশরা ভারতবর্ষ ছেড়ে পালানোর সময় তাদের কোল থেকে ভুলবশত বাংলার মাটিতে পড়ে যাওয়া ব্রিটিশদের বাচ্চা আপনি। রন্ধ্রে রন্ধ্রে যার ব্রিটিশগিরি, ব্রিটিশদের বংশধর কোথাকার। একটুখানি পাঁচ আঙুলের মেয়ে, বড়দের কিভাবে সম্মান করতে হয় জানো না তুমি? পরিবার থেকে এইটুকু শিক্ষাও পাওনি নাকি, অভদ্র মেয়ে? পৃথার চোখে চোখ রাখলো তুর্য, দৃঢ় কণ্ঠে বলল, পরিবার থেকে ঠিকই শিক্ষা দিয়েছে, তবে সম্মান বড় ছোট দেখে হয় না, হয় মানুষের মন মানসিকতা আচার আচরণ দেখে। আমি অবশ্যই কোনো অহংকারী টাকার গরমওয়ালা ছেলেকে সম্মান করি না। গতকাল। পৃথার কথার মধ্যেই তুর্যের মোবাইল বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে আরশের নাম দেখে কলটা ধরল সে। পৃথার পানে এক পলক তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, হ্যাঁ আরশ, বল। আরশ তেমন কথা বাড়ল না, সরাসরি বলল, আপনার মুরগির বাচ্চার মতো বউকে পেয়ে গেছে স্যার, ভেতরে আসুন। তুর্যর কলিজা যেন শীতল হলো। একটু আগে চটে যাওয়া মেজাজটা ঠান্ডা হলো মুহূর্তেই। কল কেটে তাকালো সে পৃথার পানে, ফুরফুরে মেজাজে বলল, নিহাত মন মেজাজটা ভালো হয়ে গেছে আমার, আর ভেতরেও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা পড়ে গেছে, নয়তো তোমাকে দেখে নিতাম বেয়াদব মেয়ে।
কথাটা বলেই কলেজের ভেতরের দিকে পা বাড়ালো তুর্য। পেছন থেকে পৃথা মুখ বাঁকালো, গলা উঁচিয়ে বলল, আরে যান যান, অহংকারী ব্রিটিশ পুরুষ। তুর্য শুনল পৃথার কথাগুলো, তবে পাত্তা দিল না। এখন তার মন পড়ে রয়েছে কলেজের ভিতরে। এতদিনের অপেক্ষা বুঝি এই শেষ হলো। মুরগির বাচ্চার মতো বউটাকে একটা দর্শনের জন্য মনটা আনচান আনচান করে উঠল। পৃথাও আর কিছু বলল না, পেছন ঘুরে রওনা হলো নিজের বাড়ির উদ্দেশ্যে। আজ আর ক্লাস করবে না, এমনি দেরি হয়ে গেছে। কলেজে গেলে স্যাররা এখন বাইরে দাঁড় করিয়ে রাখবে। তার থেকে বরং বাড়িতে গিয়ে মা বাবাকে হাতের ক্ষত দেখিয়ে কেঁদে কেঁদে কলেজ কল করিয়ে অসুস্থ তাই ক্লাস করতে পারেনি এটা বলে দিবে।